আজকে দেখেন যে বিএনপি জমিয়তে উলামায়ে ইসলাম নামে একটা দল, আমি নামটার পুরোটাও ঠিক মতো জানি না। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, তার সহসভাপতি জুনায়েদ আল হাবিবি এই আসনটা ছেড়ে দিল ওই হাবিবিকে। এর মধ্য দিয়ে রুমিন ফারহানাকে রীতিমতো কোরবানি দেওয়া হলো। কাজটা কতখানি ভালো হলো আমি জানি না। রুমিন ফারহানা গত অন্তত 7-8 বছর তো বটেই সংসদের ভেতরেও ছিল, তখনও বাইরে মিডিয়াতে খুবই একটা উজ্জ্বল মুখ ছিল যে সে খুবই তীক্ষ্ণ যুক্তি দিয়ে লড়াই করেছে। বিএনপির অনেকেই যে সময় কথা বলতে সাহস পায়নি, লুকিয়েছিল বিপদ মনে করে, তখন রুমিন কিন্তু লড়ে গেছে। বিএনপির রুমিনের অনেক সমালোচনাও আছে, এটা আমি জানি। তারপরও দুঃসময় তো বাতি জেলে রেখেছিল সেই রুমিন। আজকে তার ভাগ্য বিপর্যয়। আজকে এমন একটা দলের সাথে সমঝোতা করলো, 4টা আসন ছেড়ে দিল। এখন প্রতিটা আসন, আমি বলেছি যে 1000 লোকাল গভর্নমেন্টের যে আসনগুলো আছে, পৌরসভা বলেন, মেয়র বলেন, তার সমান। কারণ এটা হলো ক্ষমতার লড়াই। সংসদ নির্বাচনের যে লড়াইটা, এটা আসলে ক্ষমতার লড়াই। সেই লড়াইয়ে 4টা আসন ছেড়ে দিল এরকম সময়। তো আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা অনেকবার টকশোতে, এবং বলতে গেলে বাংলা ভিশনে আমার অনুষ্ঠান দিয়েই তার শুরু। তারপরে তার পরিচিতিটা বাড়ে। আমি বাড়তি কথা বলবো না। তো আমি ফোন করলাম যে রুমিন, কি খবর? বললো, খুব স্বাভাবিক কণ্ঠে বললো, এটা তো জানাই ছিল ভাই। তো বললাম, কি করবা? বললো যে আমি তো স্বতন্ত্র হিসেবে নির্বাচন করব। পরিষ্কার কথা, এই কথা গণমাধ্যমে এসছে। তা আজকে এই কেন্দ্রীয় কমিটির, জমিয়তের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এই মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দিয়েছে বিএনপি। সরাসরি নির্বাচন করার আর স্কোপ থাকলো না দল থেকে। রুমিন স্বতন্ত্রভাবে লড়বেন। এটাও তার জন্য একটা রাজনৈতিক চ্যালেঞ্জ। তিনি ওয়েট করতে পারতেন স্বতন্ত্র, কিন্তু সে তো সংরক্ষিত আসনের জন্য, কিন্তু সংরক্ষিত আসনে তো ছিলেনই। তাছাড়া তিনি কেন পাবেন না, এটা একটা বড় প্রশ্ন। এটা হয়তো স্থানীয়ভাবে বিএনপি নেতা কর্মীও মানেননি। এবং আমার ধারণা যে শুধু ব্রাহ্মণবাড়িয়া 2 না, যেসব আসন ছেড়ে দিয়েছে সবগুলোতেই হয়তো, আমার ধারণা যে যতগুলি আসন ছেড়ে দিয়েছে সবগুলোতেই কিন্তু লড়বেন। এখানে বলা হচ্ছে জমিয়তকে আসন ছাড়লো বিএনপি, স্বতন্ত্র হিসেবে লড়বেন রুমিন সহ বিএনপির 3 জন। তার মানে প্রত্যেকটা আসনেই কিন্তু লড়বেন, এবং এটা হয়তো বিএনপি জানে। এই জন্য দলের পক্ষ থেকে বলা হয়েছে যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তো সাংগঠনিক ব্যবস্থাকে দল থেকে সাসপেন্ড করবে, বহিষ্কার করবে, তাতে কি আসবে যাবে? লোকাল পর্যায়ে মানুষ কি সিদ্ধান্ত নেবে, সেটা হচ্ছে বড় কথা। এখন এমন একটা সিদ্ধান্ত, শুধু এইটা তো শুরু হলো, আরো কিন্তু অনেক জায়গায় ঘটবে। তাতে কি হবে? তাতে কিন্তু ওই যে শরিকরা তো এমনিতেই ধানের শীষ নাই তারা। আজকে দেখলাম মির্জা ফখরুল কি জানি একটা মার্কা এই জমিয়তের, তার পক্ষে ভোটও চাইছেন। তো এটা তো, এইসব মার্কা তো পরিচিত না, কিভাবে জিতাবেন? দেখা যাবে যে যতগুলো আসন ছাড়ছে, যদি 20টা ছাড়ে, 20টার মধ্যে আমার ধারণা যে কমপক্ষে অর্ধেক আসনে বিএনপির স্থানীয় নেতারা দাঁড়াবে। কারণ তাদেরও তার ওয়ে নেই। তারা 3টা নির্বাচন করতে পারেনি। এক একটা এলাকায় বিএনপির 4জন-5 জন করে হচ্ছে এমপি পদপ্রার্থী। তাদেরকে অ্যাকোমোডেট যদি ধারাবাহিকভাবে নির্বাচন করতো, তাহলে বলো, আচ্ছা তুমি তো কত নির্বাচন লড়ছো, তুমি পারো নাই, বা পারছো, এবার অফ যাও, তারপরে আরেকজনকে সুযোগ দাও। সেটাও বলতে পারছে না। ফলে বিএনপির জন্য একটা কঠিন অবস্থা হয়ে গেল। রুমিন ফারহানার মতন আরো লোকাল পর্যায়ে আরো জনপ্রিয় নেতারা কিন্তু দাঁড়ায় যাবে। এমনকি নিজের দলের যেই মনোনীত প্রার্থী, তাদের বিরুদ্ধেও দাঁড়ায় যাবে। ফলে আগামী নির্বাচনটা, তারেক রহমান যেটা বলেন, সহজ হবে না, আসলে সহজ হবে না।